স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। বছরের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে গতকাল বিদায় নিয়েছে বৈশাখ। দেশের অনেক এলাকায় দেখা দিয়েছে দাবদাহ, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। একটু শান্তির জন্য বৈদ্যুতিক পাখা কিংবা এসির হাওয়ার উপর ভরসা করা যাচ্ছে না, কারণ যখন তখন চলে যাচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের চাহিদা আর ঘাটতির ফারাক ঘোচানোর টোটকা লোডশেডিং এখন মধ্যরাতে হানা দিচ্ছে শয়ন ঘরে। শহর কি গ্রাম, লোডশেডিং এর যন্ত্রণায় কোথাও দুদণ্ড শান্তি নেই। এদিকে বিদ্যুৎ সংকটে ধসে পড়ছে আমাদের শিল্প উৎপাদন, অথচ গত ৩ বছর ধরেই সরকারের কর্তা ব্যক্তিরা বিদ্যুৎ নিয়ে শুনিয়ে আসছেন কেবল আশার বাণী। উৎপাদন বাড়াতে বেসরকারি পর্যায়ে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে প্রাধান্য দিয়েছিল বর্তমান সরকার। এগুলিও গতি আনতে পারেনি বিদ্যুৎ উৎপাদনে, তাই লোডশেডিংকে মেনে নিতে হচ্ছে নিয়তি হিসাবে। লোডশেডিং এর সময়সূচির কথা মাঝে মাঝে শোনা গেলেও শিব ঠাকুরের আপন দেশের নিয়মকানুনের মতোই তা এখন সৃষ্টি ছাড়া। এই অবস্থায় আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্ন উঠল। সংকট মেটাতে সার্বিক জ্বালানি নীতি হবে কবে? চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনের জন্য অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের বড় চ্যালেঞ্জ কি? ব্যয়বহুল কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে কি পেলাম আমরা? বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলি চালু হবে কবে? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখি স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন পেট্রোবাংলা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর, আছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে বিজিএমই এর সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব, খুলনা থেকে জাহানাবাদ সি ফুডস লিমিটেডের পরিচালক মহিতুল ইসলাম এবং সিলেট প্রতিনিধি মাহবুর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। বিদ্যুতের লোডশেডিং এ জনজীবন যে কিভাবে বিপর্যস্ত হচ্ছে তা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব আলোচনা শুরু করার আগে। জ্যৈষ্ঠের প্রথম দিনটি বৈশাখের শেষ দিনগুলোর চেয়ে একটু অন্যরকম। বাতাস প্রচুর, কিন্তু তাতে শরীর জুড়োয় না। উল্টো জ্যৈষ্ঠের এই বাতাস যেন প্রায় ৩৬ ডিগ্রি তাপমাত্রার উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। রাজধানীর বিজয় সরণি মোড়ে একটু ছায়া পেয়ে নিজেকে কড়া রোদের উত্তাপ থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন মনির হোসেন নামের এই ভিক্ষুক। মাথা নেড়া করেও কিছুতেই কিছু হচ্ছে না। অন্যদিকে ভিক্ষাও কমে গেছে। গরমের এই কারণে ব্যবসা খারাপ। ওই রাস্তায় দাঁড়াতে পারতেছেন না? রাস্তায় যাইতে পারতেছেন না? গ্লাস খুলে না, গ্লাস খুলে না? গরম না। তাহলে তো টাকা উঠাইতে পারতেছেন না। হ্যাঁ, ওয়ালা তো খারাপ, এলে রোদে লেগে বৃষ্টি এলে ভালো লাগে। এবছরের সবচেয়ে উত্তপ্ত দিন গেল সোমবার, ৪২.২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। আর গরমে সাধারণ মানুষের প্রাণ যতই ওষ্ঠাগত হোক, বৃষ্টি নিয়ে ইতিবাচক কোনো পূর্বাভাস নেই আবহাওয়া অফিসে। আল্লাহর কাছে বলতেছে বৃষ্টি দিয়ে একটু ঠান্ডা করে দিক দুনিয়াটা। ছিটে ফোঁটা বৃষ্টি হলেও তা তাপমাত্রায় তেমন কোনো প্রভাব ফেলবে না। আবহাওয়াবিদদের বিশ্লেষণে এসব প্রকৃতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। খুব সাম্প্রতিক সময় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে? বৃষ্টি হতে পারে, তবে বড় ধরনের বৃষ্টি হচ্ছে না দুই চার দিনের মধ্যে। আবহাওয়া বিভাগের স্যাটেলাইট ইমেজেও বাংলাদেশের এই মধ্যবর্তী এলাকায় মেঘের কোনো ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না। আর আবহাওয়া বিশেষজ্ঞদের অবাক করছে রাজধানীর রাতের তাপমাত্রা। সেটা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ডিগ্রি বেশি। রাতের তাপমাত্রা ২৯ ডিগ্রি ঢাকায় টেম্পারেচার, রাতে ২৯ ডিগ্রি তো মানে অনেক টেম্পারেচার। যেখানে ৩৫.৮ ডিগ্রি তাপমাত্রা হয়েছে দিনের তাপমাত্রা, সেখানে ২৯ ডিগ্রি তাপমাত্রা যদি রাতের হয় তাহলে অসহ্য হবেই। এটা অনেক নিচে নামার কথা ছিল বা আগে এটা মানে নর্মালি এটা ২২-২৩ থাকে, একেবারে ২৪ পর্যন্ত তবুও একটাই করা যায়। ২৪-এর উপরে উঠলে এটা নর্মালের উপরে চলে যাচ্ছে। বলা হচ্ছে এই শহরে মানুষ আর আধুনিকতার চাপ যত বেশি, প্রকৃতির পরিবর্তনের ফলাফলও ততই ভোগ করতে হবে এখানকার বাসিন্দাদের। একটা দিক দিয়ে সত্যি আলাদাই ঢাকা শহর। এমন চরম পর্যায়ের গরম মানুষের জীবনকে যতই অতিষ্ঠ করে তুলুক না কেন, একটু শীতল ছায়ার নিচে আশ্রয় নেওয়ার মতো গাছ খুঁজে পাওয়াই কঠিন এই শহরে। মঞ্জুর করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। অধ্যাপক হোসেন মনসুর, আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে বিদ্যুতের কথা আসলেই কান টানলে মাথার মতো জ্বালানির ব্যাপারটি সবার আগে চলে আসে। আমাদের খুব আপনাকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আমি আওয়ামী লীগ যে সরকার এখন ক্ষমতা আছে তাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ পড়ে শোনাচ্ছে, এটা ৩.১ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে একটি দীর্ঘমেয়াদী সমন্বিত সার্বিক জ্বালানি নীতিমালা গ্রহণ করা হবে। তেল, গ্যাস, কয়লা, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈব শক্তি, বায়ুশক্তি ও সৌরশক্তি সহ জ্বালানির প্রতিটি উৎসের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা হবে। স্যার, আপনি এখন পেট্রোবাংলার চেয়ারম্যান, কিন্তু পেশায় আপনি একজন অধ্যাপক। আপনি এই ৩টি বাক্যের মধ্যে
সরকারের 3.5 বছরের পারফরমেন্সে কত নম্বর দিবেন 10-এ? না, 10 দেওয়ার আগে আমি আগে বলতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে যায় 2001 সনে, তখন তাদের উৎপাদন ক্ষমতা ছিল 4200 মেগাওয়াট জি স্যার। এবং তারা উৎপাদন করতো 3600 মেগাওয়াট। এরপরে দুইটা সরকার গেছে, একটা জোট সরকার এবং একটা ক্যাটের গভর্নমেন্ট। আওয়ামী লীগ এর পরে যখন ক্ষমতায় আসছে সেদিন উৎপাদন ছিল 3100 মেগাওয়াট, অর্থাৎ 3600 মেগাওয়াট রেখে গেছিলেন এবং পরে তারা পেয়েছেন হলো 3100 মেগাওয়াট। আপনারা দেখছেন যে বর্তমান মহাজোট সরকার তারা উৎপাদন করে দেখা দিয়েছে যে তারা 6000 মেগাওয়াটের বেশি উৎপাদন করতে পারে, অর্থাৎ 3000 মেগাওয়াট উৎপাদন করার মতো ক্ষমতা অর্জন করছে। সেটা আইপিপি, রেন্টাল এবং অন্যান্য যে সমস্ত প্ল্যান্টগুলো ছিল সেগুলো সংস্কার করে তারা উৎপাদন করছে। কিন্তু এখানে একটা জিনিস যেটা হলো যে চিটাগাংয়ের অবস্থা আমাদের খুব খারাপ, কারণ যে চিটাগাং একসময় সাঙ্গু গ্যাস নির্ভরশীল ছিল, যেখানে 180 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস উৎপাদন করত, বর্তমানে গ্যাস উৎপাদন করে 8 মিলিয়ন। সেখানে সিগলবাহ আছে, রাউজান আছে, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো চালাতে পারে না, জন্য ওই দিকে আমরা গ্যাস দিতে পারি না। কিন্তু আমরা এবার সর্বোচ্চ গ্যাস দিয়েছি, যে আমরা 915 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস আমরা গ্রিড পাওয়ারে দিয়েছি। নন গ্রিডে তো আছি, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো তো আছি, শুধু গ্রিড পাওয়ারে আমরা দিয়েছিল 915 মিলিয়ন পর্যন্ত, অর্থাৎ যে এখনো আমরা দিচ্ছি 900-র উপরে মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা বিদ্যুৎকে দিচ্ছি। যেটা সমস্যা হচ্ছে যে সরকারের উৎপাদন ক্ষমতা আছে কিন্তু ভর্তুকির পরিমাণ বেশি হয়ে যায় জন্য সেটা হয়তো স্যার, সরকার আমরা উৎপাদন সার্বিক করতে জ্বালানি পারছে এবং না। সার্বিক জ্বালানি নীতির কথা বলছিলাম। জ্বালানি নীতির 10-এ ভিতরে কত পাইলেন? আমি শুধু এটাও বলছি যে আমরা এটা আছে, আমাদের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী আছে যে পেট্রোবাংলা যেখানে আগে বছরে 2 কাঠা করে কূপ করতো, ওয়াকওভার করতো বা উৎপাদন কূপ করতো, সেখানে আমরা 12-14টা করি বছরে। আমাদের 5টা রিগ একসাথে কাজ করছে, একসাথে এই মুহূর্তেও কাজ করছে। এবং এই মহাজোট সরকার ক্ষমতা আসার পর থেকে যে সমস্ত পুরাতন রিগ যার বয়স কোনোটি 28 বছরের কম না, 34 বছর আছে, এবং নতুন 2টি রিগ আসছে, সেগুলো বর্তমানে চলমান আছে। অর্থাৎ আমাদের বাপেক্সের ক্ষমতাকে আরও বৃদ্ধি করা হয়েছে এবং বাপেক্স গতিশীল হয়েছে। বাপেক্স নিজস্ব ক্ষমতা দিয়ে তারা ওয়াকওভার করছে। সার্বিক উৎপাদন সমন্বিত জ্বালানি প্রণয়নে আওয়ামী লীগ সর্বোচ্চ সাফল্যের পরিচয় দিয়েছে। আমি মনে করি যে এটা সর্বোচ্চ সাফল্য আমি বলবো না, এই জন্য যে মানুষের ভিতরে চাহিদা এবং সরবরাহের ভিতরে যে ব্যবধান সেটা রয়ে গেছে। কারণ বর্তমানে দেশের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি অনুযায়ী আমরা ঠিক সেভাবে জ্বালানি সরবরাহ করতে পারছি না, এটা ঠিক। কিন্তু এটাও মনে রাখতে হবে যে পরিমাণ উৎপাদন আগে হতো, যেমন যে এই মহাজোট সরকার যখন স্যার, ক্ষমতা বিএনপি আসে, শূন্য পেয়েছিল না, স্যার, আওয়ামী please, লীগ কত পাবে স্যার সেটা বলেন। এটা আমি বলতে চাই না, এটা জনগণ বিচার করবে। তবে আমি এটা বলতে চাই যে যেদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে সেদিন আমরা গ্যাস উৎপাদন করেছি হলো 1713 মিলিয়ন এবং বর্তমানে আমরা উৎপাদন করছি 2178 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ এই পরিমাণ উৎপাদন আমরা অলরেডি করছি। 450 মিলিয়নের মতো গ্যাস আমরা উৎপাদন বৃদ্ধি করেছি, কিন্তু উৎপাদন ক্ষমতা আমাদের আছে। যথেষ্ট মনে করছেন স্যার এটা? উৎপাদন ক্ষমতা আমরা যথেষ্ট মনে করছি না, যথেষ্ট মনে করবো তখনই যখন উৎপাদন এবং আমাদের যে চাহিদা এর ভিতরে যখন ব্যবধানটা এটা কখনো কমবে স্যার? আমরা চেষ্টা করছি, কারণ আমাদের পরিকল্পনা আছে, আমাদের 2016 পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে। আমাদের এখনো যে সমস্ত রিগুলো কাজ করছে সেগুলো মাঠে কাজ করছে, আমরা উৎপাদন বাড়াবো। আমরা আরো অনুসন্ধান কূপ আমরা করছি, দুইটি গ্যাস ক্ষেত্র এখন অলরেডি আমাদের রিগ দাঁড়িয়ে গেছে এবং আমরা অনুসন্ধান কূপ করে আমরা অবশ্যই আশাবাদী যে আরো 2টি গ্যাস ক্ষেত্র আমরা সেপ্টেম্বরের ভিতরেই আমরা আশা করছি যে আমরা আবিষ্কার করতে সক্ষম। আমরা আশা করব মানে প্রাণের দায়ে আপনারা সফল হন, তো মানে আমাদের প্রাণের দায়, মানে আমরা সেই আশা আমাদের থাকবে। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনার কাছে জানতে চাইবো যে 4200 মেগাওয়াট থেকে উনি বলছিলেন যে 3600 মেগাওয়াট উৎপাদন করে যাচ্ছিল আওয়ামী লীগ, যে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়, আপনাদের কাছ থেকে যখন আবার ক্ষমতা আওয়ামী লীগ পেয়েছে তখন আওয়ামী লীগ দেখেছে যে উৎপাদন ক্ষমতা হচ্ছে 3100 মেগাওয়াট। আমাদের কাছে ক্ষমতা পায় নাই, ক্ষমতা নিচ্ছে ইলিগ্যাল গভর্নমেন্টের কাছ থেকে। ইলিগ্যাল গভর্নমেন্টের কারণেই শুধু করেছে, আপনারা কোনো কিছু? হ্যাঁ না, এইখানে বলছেন, আমি মাননীয় প্রতিমন্ত্রী আমি খুব সম্মান সহকারে বলছি
যে ইলিগাল গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার হলে কেন ইলিগাল গভর্নমেন্টের জন্য বারবার সেটা তো অন্য আপনারা কথা, দাবি করছেন? অন্য প্রসঙ্গ, ওটা তো অন্য প্রসঙ্গে যাওয়া যাবে আপনার। এখানে হচ্ছিল যে ওনারা একটা জিনিস, আমি আমি বুঝি না, মানুষকে তথ্য সন্ত্রাস করেন ওনারা। কেননা 4200 মেগাওয়াট আপনার উৎপাদন কোনোদিনও ক্যাপাসিটি ছিল না, এটা ছিল মেশিনের ইনস্টল ক্যাপাসিটি। ইনস্টল ক্যাপাসিটি একটা, আর অ্যাকচুয়াল উৎপাদনের একটা আপনার। তো ওনাদের আমলে কোনো সময় রেকর্ড আমি দিতে পারি আপনাকে, কোনো সময় 3600 মেগাওয়াটে যান নেই। ওনাদের আমলে হায়েস্ট যে উৎপাদন হয়েছে সেটা হচ্ছে 3200 মেগাওয়াট। এবং আমি যখন দায়িত্বভার গ্রহণ করি, আমার স্পষ্ট মনে আছে, আমি সেদিন সাংবাদিক সম্মেলন করেছিলাম, কত পেলাম, সেদিন ছিল 2800 মেগাওয়াট আমি হাতে পেয়েছিলাম আমি আপনার। তো সুতরাং ওনারা বারে বারে একটা কথা বলেন, ওনারা ইনস্টল ক্যাপাসিটি আর অ্যাকচুয়াল প্রোডাকশন দুইটা দেখে বলে যে এরকম ব্যাপার বিএনপির আমলে কমে গেছে, আমরা বেশি দিয়ে গেছিলাম, কমে গেছে। ওটা হলো মেশিনের উপর লেখা যে ক্যাপাসিটি আছে সেটা ওনারা বলেন, আর অ্যাকচুয়াল যে প্রোডাকশন কি হয় সেটা ওনারা বলেন না আপনার। সুতরাং আমি দায়িত্বভার যখন গ্রহণ করি, ইট ওয়াজ 2800 মেগাওয়াট, এটা নিয়ে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। আপনি যখন ছেড়েছেন তখন কত ছিল? আমি যখন ছেড়েছিলাম আপনার, আমার সময়ে সর্বোচ্চ প্রোডাকশন হয়েছিল 3860 মেগাওয়াট। 3860 মেগাওয়াট সর্বোচ্চ প্রোডাকশন হয়েছিল। আপনার রেকর্ড টেল দেখুন, নিতে পারেন আপনার। তো সুতরাং এটা ওনাদের একটা বক্তৃতার একটা স্লোগানের একটা অংশ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি তা না। আর আজকে যারা ওনারা যেটা বলছেন যে 6000 মেগাওয়াটের মতো ওনারা ক্যাপাসিটি উন্নতি করেছেন, ওনারা কুইক রেন্টাল গানস অফ কুইক রেন্টাল আনছেন, ওনারা কুইক রেন্টাল এনেছেন, এনে করেছেন। তো আমি যদি আপনার গত 7 দিনেরও যে খতিয়ান যদি আমি দেখি, ওনারা কোনো সময় 5000 ক্রস করতে পারেন নাই। তাহলে কি হলো কি? না, ওনারা 6065 মেগাওয়াট উৎপাদন একদিন করেছেন। হয়েছিল এটা ফর ওয়ান ডে। সঠিক না, কিন্তু হ্যাঁ, 5500 5500 এর বেশি করছে। হচ্ছে। এই কয়দিনে এটা 5000 মেগাওয়াটের বেশি হচ্ছে না, কিন্তু 5500 না, মেগাওয়াট আমি তো 7:30টার সময়, আজকে 7:30টার সময় 4600 ছিল, ঠিক আছে। 4600 ছিল। তাহলে এভারেজ কি দাঁড়াচ্ছে আপনার? এভারেজ যাচ্ছে যে 5-এর নিচেই থাকতেছে আপনার। তো ওনারা যে বলতেছেন যে ওনারা এই যে 3600 মেগাওয়াট অ্যাড করেছেন, তার ফলটা কোথায়? ফলটা তো আমরা পাচ্ছি না আপনার। ওনারা 3600 মেগাওয়াট যদি অ্যাড না করতেন, তাহলে তো বাংলাদেশের উৎপাদন এখন দাঁড়াইতে হচ্ছে 1600 মেগাওয়াটে। কেমন করে? কারণ অনেক কিছু হচ্ছে ফোর্স শাটডাউন করতে হয়েছে, অনেক কিছু প্ল্যান শাটডাউন করতে তো হয়েছে, অনেক কিছু সেখানে বিদ্যুতের গ্যাসের ওনারা যদি ওনাদের যে আমাদের যে সরকারের বা পিডিবির যে প্ল্যানগুলো আছে, সেটা যদি প্রপার মেইনটেনেন্স প্ল্যানিং না করে, যদি ওনারা ওইদিকে দৃষ্টি না দিয়ে, ওইদিকে টাকা না দিয়ে, ওনারা যদি ওই কুইক রেন্টালের মধ্যে চলে যান আপনার, উইদাউট ব্যাকআপ সার্ভিস থাকা নাই ওনাদের, পাওয়ার স্টেশন কতগুলো পাইপলাইনে আছে নিজেদের, সেগুলো নাই, কিন্তু কুইক রেন্টাল নিয়ে আসছি, তাহলে তো আপনার এগুলো পাওয়ার স্টেশনে বসেই যাবে আপনার। পাওয়ার স্টেশনের আপনার এগুলো হলো হাই রেজলিউশন মেশিন, উনি ভালো জানেন, আমি তো ইঞ্জিনিয়ার মানুষটা যেহেতু কয়েকদিন শিখছিলাম আর কি। হাই রেজলিউশন মেশিন, এগুলোর খাতাতে লেখা থাকে কতদিন পরে কোন কোন পার্টসটা চেঞ্জ করতে হবে। ওই মেনটেন্যান্সের টাকা যদি আপনারা না দেন যদি পিডিবিকে, তো সে পিডিবি সেটা মেনটেন্যান্স করতে পারবে না, আর করতে না পারলে মেশিন বসে যাবে আপনার। তো সেইখানে পিডিবির যে এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেগুলোকে প্রপারলি মেনটেন্যান্স না করে সেগুলোকে বসিয়ে দিয়ে আপনার হাই কস্ট এই রেন্টাল পাওয়ারের মধ্যে আমরা ঢুকে গেছি। তো ঢুকে যেতে আমাদের ইকোনমিকে তো আমরা বরবাদ করে দিয়েছি, আর সাথে সাথে পিডিবি আজকে একটা ব্যাংকরাপ্ট অর্গানাইজেশনে পরিণত হয়ে গেছে অলরেডি। তো এগুলো তো আপনার প্ল্যানিং এর ব্যাপার, এগুলো তো শুধু তো আপনার কটা বসাচ্ছে সেটার ব্যাপার না। তো এটা রাইট। প্রফেসর ইজাজ হোসেনের কাছে জানতে চাইবো যে এই সার্বিক ব্যাপারটা, আমরা যে জ্বালানি সমস্যার মধ্যে একিউট জ্বালানি সমস্যা, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা জ্বালানির ব্যবহারিক দিকের একটা বড় অংশ, যে বিদ্যুতের ক্ষেত্রে যে সমস্যাটা বোধ করছে, এর কি কারণ বলে আপনি মনে করেন স্পেসিফিক? কারণ অনেকগুলোই আছে, ওনারা অনেক ফিগার দিল ওনাদের পার্সপেক্টিভে, আমি কোনো ফিগার দিই যাই হোক, দে আর অল কারেক্ট, কম বেশি সেটা ইয়ে না। আমরা যদি লক্ষ্য করি, এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থাকা সত্ত্বেও আমাদের জেনারেশন হচ্ছে না। একদম স্ট্রেট আপনি যদি দেখেন যে কোন কোন পাওয়ার প্ল্যান্ট কত, এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থাকা সত্ত্বেও আমাদের জেনারেশন হচ্ছে না। একদম স্ট্রেট আপনি যদি দেখেন যে কোন কোন পাওয়ার প্ল্যান্ট কতগুলো হচ্ছে, প্রায় 1000 মেগাওয়াট তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জেনারেট হয় না, কারণ ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে সেই টাকাটা আসছে না।
আমাদের পেট্রোবাংলা চেয়ারম্যান হয়তো ভালো বলতে পারবেন, আমার ধারণা যে প্রায় 700-800 মেগাওয়াট গ্যাস ভিত্তিক জেনারেশন হচ্ছে না, কারণ গ্যাস নাই। 832 মেগাওয়াটের মতো 830-32 মেগাওয়াটের একটা হিসাব নানা সময় দেখা এটা গ্যাসের। গ্যাসের। তাহলে ইট ইজ নট এ পাওয়ার প্ল্যান্ট প্রবলেম। ওকে, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে হবে যে হাতে আমাদের 1500 মেগাওয়াট প্রায় আছে এই মুহূর্তেই, তারা যদি জেনারেট করতে চায়। একটা হচ্ছে না বিকজ আমাদের গ্যাসের ঘাটতি, আর আরেকটা হচ্ছে না আমাদের এই এক্সপেন্সিভ তেল দিয়ে জেনারেট করার যে ইম্প্যাক্ট আমাদের ইকোনমির উপরে পড়ছে, সেটা আমরা সহ্য করতে পারছি না। আমাদের হাতে আর কি অপশন আছে? অপশন এই মুহূর্তে নাই, এই মুহূর্তে নাই। কিন্তু যেই জিনিসটা বলা হলো, ওকে, আপনি যে কথাটা দিয়ে আরম্ভ করলেন, এই যে দীর্ঘ মেয়াদি ইন্টিগ্রেটেড প্ল্যান, এটা তো কেউ করতে পারলো না এখন পর্যন্ত। এখন পর্যন্ত ইন্টিগ্রেটেড লং টার্ম প্ল্যান বলতে যেটা বোঝায়, সেটার জন্য যেসব প্রস্তুতি, সেটা কিন্তু কেউই করতে পারলো না। একটা এক্সাম্পল দিই, সব সরকারই কিন্তু সাংঘাতিক আন্তরিক, কারণ এনার্জি না দিতে পারলে তাদেরই সমস্যা। কোনো সরকারই চাবে না যে এই ব্যাপারে জনগণকে ইয়ে করবে, বাট দ্য চ্যালেঞ্জ ইজ টু গ্রেট। এবং আমাদের যে এখন অ্যাডভাইজার আছে, উনি অত্যন্ত অপটিমিস্টিক একজন লোক। এই যে চ্যালেঞ্জটা যে আসলে কত বড়, উনি ওটা বুঝতে চেষ্টা করেন না। তো উনি এই অনেক জিনিস যেটা করার চেষ্টা করেন এবং মুখে বলে ফেলেন, যেগুলো আলটিমেটলি দেখেন যে ওনার কাছে ব্যাকফায়ার করলো। উনি নিজেই সেদিন একটা সেমিনারে নিজেই বললেন যে আমরা ভাবি নাই যে তেলের দাম 26 টাকা লিটার থেকে আজকে 60 টাকা। কোন ধরনের প্ল্যানিং হলো? এক্স্যাক্টলি, আমি তো সেটাই বললাম। আমি কিন্তু প্রফেসর এজাজ, না। আপনি কিন্তু একটু সাইড নিয়ে বলছেন, কারণ বরং মন্ত্রী যেটা বললেন তার চেয়ে বেশি আপনি সাইড নিয়ে নিচ্ছেন। কারণ এখানে কিন্তু আমার দোষ অলরেডি চলে আসলো যে 800 মেগাওয়াট গ্যাসের জন্য না, আমি জাস্ট বলছি এটা আমি হিসাব দেই রিয়ালিটি। যেগুলো যেমন আপনার ওয়েস্টমান 35 মেগাওয়াট, এটা কিন্তু গ্যাসের কারণ, তাদের টেকনিক্যাল কারণে। তারপরে 71 যে মেগাওয়াট পিডিবি পাওয়ার প্ল্যান্ট, এটা বন্ধ থেকে বহুদিন থেকে তা রিপেয়ার করতে পারছে না। তারপরে গতকাল যে আপনার ঘোড়াশাল পাওয়ার স্টেশন 3 নম্বর ইউনিট বন্ধ হয়েছে, 2 এবং 6 তো বন্ধ থাকেই, এগুলো সব পুরাতন, রিপেয়ার করে না। এবং গতকাল আবার একটা বন্ধ হয়েছে, সিদ্ধিগ্রাম পাওয়ার স্টেশন, এটা বন্ধ হয়ে আছে। আপনার কুমারগাঁও, এটা ট্রান্সমিশন লাইনের জন্য, নট বিকজ যে আমরা গ্যাস দিতে পারি না। আপনি রেডি টু সাপ্লাই গ্যাস টু দ্য পাওয়ার প্ল্যান্ট। আপনি গ্যাস দিতে না পারার জন্য যে আজকের রিপোর্ট আমার কাছে, আপনি গ্যাস আপনার কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। না, এই গ্যাস রিপোর্ট হচ্ছে আমি ওয়েবসাইট থেকে নিয়েছি। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যে টেলিভিশন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আমি শুধু আজকে এই জিনিসগুলো ওরা কিন্তু ওইভাবেই ছাপায় ওই রিপোর্টটা। ওরা ওদের নিজেদেরকে সেভ করার জন্য করে। আমি কিন্তু আমি বলছি যে আপনার বাঘাবাড়ি, ওয়েস্টমন, এগুলো তো কি কারণে বন্ধ আছে এটা ভালো করে জানেন। সিলেট 142 মেগাওয়াটের যে পাওয়ার প্ল্যান্ট, সবগুলোই যেমন গতকাল। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন যে গ্যাস সরবরাহ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রবলেম না? আমার কাছে আমি নো, কারণ এখানে গ্যাস সরবরাহ বিদ্যুতের জন্য কোনো প্রবলেম না এখন এই মুহূর্তে না। কারণ আমি স্বীকার করব, শুধু চিটাঙ্গের যে রাউজান, স্যার, গ্যাস আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ব্যবহার করা হতো মোট বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত 90%। সেই 90%তে আমরা গ্যাস দিতে পারি নাই বলে কিন্তু আমরা তেলে চলে গেছি। আমি তো একটু সাধারণ মানুষ হিসেবে বুঝি। আপনি হয়তো বুঝতে পারেন, কিন্তু আমি আপনার পয়েন্ট আউট করে দিচ্ছি যে আপনি গ্যাস চাইলেই দিতে পারবেন বিদ্যুতের জন্য। আপনার এগুলো আমি দিতে পারবো, মানে 6000 মেগাওয়াট বা 8000 মেগাওয়াট আমি দিতে পারবো। আপনার কুমারগাঁও আপনি ট্রান্সমিশন লিস্ট ঠিক করে ওই সব রেন্টাল আইপিপি করেন, আমি গ্যাস দিব, নো প্রবলেম। আপনি এই যে ওয়েস্টমন, বাঘাবাড়ি, আমাদের গ্যাস রেডি আছে, আমি দিতে পারবো। আপনি ঠিক করেন পাওয়ার প্ল্যান্ট গুলো, আমি দিতে পারবো। আপনার এই 3 নম্বর ইউনিট বন্ধ হলে কি গ্যাসের কারণে? নো, এটা টেকনিক্যাল কারণ। 3টা ইউনিট সেটা বন্ধ আছে ঘোড়াশালে। এটা হলো যে আমাকে দোষ প্লিজ দিবেন না। তবে এটা হলো যে আমার গ্যাস উৎপাদন নাই, তো বললাম যে আপনার গত বছর এই মার্চ মাসের হিসাবটাই বলছি, যেখানে আমাদের এভারেজ আমরা গ্যাস দিয়েছি 678 মিলিয়ন এভারেজ। এবার এই বছর আমরা গ্যাস দিয়েছি হলো 700 মিলিয়ন মতো। অর্থাৎ যেখানে এভারেজ ছিল হলো 678 মিলিয়ন, আমি 900 মিলিয়ন পর্যন্ত গ্যাস প্রতিদিন এই মুহূর্তে আমরা দিয়ে যাচ্ছি। গ্যাসের তো উৎপাদন বাড়িয়েছি, আমরা তো সরবরাহ বাড়িয়েছি। তবে আমি শুধু ওই কথাই বলি যে আমি আর কতদিন এই দায় স্বীকার করে থাকবো, কারণ আমি তো গ্যাস উৎপাদন করছি,
505 মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস উৎপাদন করছি এই মহাজোট সরকার ক্ষমতা আসার পরে। তারপরে যদি বলে যে গ্যাস দিতে পারছি না, এটা আমি স্বীকার করি না, কারণ আমি গ্যাস দিতে পারি, তবে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো টেকনিক্যাল কারণে বন্ধ থাকে অনুগ্রহ করে সেগুলো একটু নির্মাণ করুন, তবে যেটাই করুন বিদ্যুতের উৎপাদন সেখানে তো বেড়ে গেছে। গভর্নমেন্টের প্ল্যানিং এর অভাব আপনার, বিদ্যুতের সেটা সেটা আমি তো বলবো গভর্নমেন্টের না। প্ল্যানিং এর অভাব। সেটা আপনি- বিদ্যুতের উৎপাদন আপনার- বেড়ে আমার গেছে, লো কস্ট এটা আপনার পাওয়ার স্বীকার স্টেশনগুলো, করতে হবে। আমার লো কস্ট পাওয়ার স্টেশনগুলো মেইনটেনেন্সের অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। তবে পক্ষান্তরে please, আমি অন্যদিকে সবসময় বলে আসছি আমরা যে হাই আমি- কস্ট বিদ্যুৎ নিয়ে বিদ্যুতের দাম এত কষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে। তো এখানে গভর্নমেন্টের উনি যেটা বললেন যে অপটিমিস্টিক মানুষ, কিন্তু উনি বলতেছেন যে তেলের দাম বেড়ে গেছে হঠাৎ করে। আমরা- তো এই সেনসিটিভিটি টেস্টটা করবেন না ওনারা? আমরা অধ্যাপক হোসেন মনসুর প্রফেসর ইজাজ হোসেনকে বললেন, উনি বেশি সাইড নিয়ে নিচ্ছেন। আমি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়াকে কোট করছি। সুবিদ আলী ভূঁইয়া হচ্ছে আওয়ামী লীগেরই একজন সাংসদ। উনি বলছেন যে কুইক রেন্টাল পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং কুইক রেন্টালের সমাধান করতে যে কুইক রেন্টাল চালু করা হয়েছিল তা মানে তার বিচার জনগণ করবে, এর মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে কিনা। এবং এটা বিদ্যুতের জন্য কিন্তু আমি আসিনি, আমি আসছি হলো গ্যাস সাপ্লাই দেওয়ার জন্য। আর সংসদীয় কমিটির সভাপতি উনি একজন রাজনীতিবিদ, আমি কিন্তু একজন ব্যুরোক্র্যাট। আচ্ছা। সুতরাং দুইটা কিন্তু দুই রকম জিনিস। আমি কিন্তু কোনো রাজনৈতিক কথা আমি এখানে বলার জন্য আপনাদের জোটের আরেকজন সদস্য হাসানুল কিন্তু বলছেন 3 বছরের পরিকল্পনা চাহিদা উৎপাদনের সমন্বয় করতে সরকার ব্যর্থ হয়েছে, চাহিদার মোকাবেলা কিভাবে হবে সেটাও পরিষ্কার নয়, গত 3 বছরে জ্বালানি তেলের ব্যয় বেশি হয়েছে, গ্যাস উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। তার মানে উনিও এটাই বোঝেন, যেটা আসলে ঠিক বোঝা না। এটা যদি মাননীয় সংসদ সদস্য এই কথা বলে থাকেন, বলেছেন। না, উনি যদি বলে থাকেন তবে ওনাকে আমি আমন্ত্রণ করছি আমার অফিসে আসুক, আমি ধারাবাহিকতাটা দেখাবো যে কিভাবে গ্যাসের উৎপাদন বাড়ছে। হয়তো জোট সরকারের সময় সেটার প্রবৃদ্ধি হয়তো কম ছিল, কিন্তু যেহেতু এখন অন্যান্য সেক্টরের প্রবৃদ্ধি বেড়ে গেছে, আমরা সেভাবে উৎপাদনও বাড়ছি। কিন্তু অনুগ্রহ করে আমাকে সবসময় বলে যে গ্যাস দিতে পারে না, ওই নন্দ ঘোষ আর আমি হতে চাই না। আমি কিন্তু আমার কথার কিন্তু আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কারণ উৎপাদন বাড়িয়েছি, এটা চাক্ষুষ। আপনি এখনো স্টেটমেন্ট দেখতে পারেন, গতকালও আমরা উৎপাদন করেছিল 2172 মিলিয়ন ঘনফুট গ্যাস। যেদিন মহাজোট সরকার ক্ষমতা আসে সেদিন উৎপাদন ছিল 1713 মিলিয়ন ঘনফুট গ্যাস। এটা রেকর্ড আপনার অধ্যাপক ইজাজ হোসেন বলছিলেন যে হ্যাঁ, আপনি যে গ্যাসের আমি অ্যাকচুয়ালি ওনাকে কোনোভাবে এখানে দোষারোপ করতে চাই না, গ্যাসের প্রোডাকশন বেড়েছে। আমার কথা হচ্ছে যে চ্যালেঞ্জটা আমাদেরকে দেখতে হবে, হোয়াট ইজ দি এনার্জি চ্যালেঞ্জ ফর দি কান্ট্রি। আমি যেটা মনে করি এনার্জি চ্যালেঞ্জ এখন এত বড় যে এখন এত সহজে এই সমস্যার সমাধান আনা যাবে না। গ্যাসের যেরকম এখন ওনারা যেটা বাড়িয়েছেন, যেটা বলেছেন, দ্যাটস ফাইন। এটা হচ্ছে এক্সিস্টিং যেসব রিজার্ভস আছে সেখানে ইয়ে করে ওয়ার্ক ওভার করে নতুন প্রোডাকশন ওয়েল করে এগুলা করে ওনারা বাড়িয়েছেন। বাট আমাদের যদি গ্যাসের উপরে আমরা নির্ভর করতে হয় তাহলে আমাদেরকে নতুন ক্ষেত্র আবিষ্কার করতে হবে। সেই দিকে তো আমরা তেমন কিছু পাই নাই। সেখানে এই যে একটা বিরাট চ্যালেঞ্জ যে আমাদের গ্যাসের এক্সপ্লোরেশনটাকে এখন যা আছে তার থেকে 3 গুণ 5 গুণ করা, সেটা হচ্ছে আমার কাছে যে চ্যালেঞ্জ। কারণ ইভেন আমরা যদি ধরি যে আমাদের গ্যাসের তো এখন 2100 হয়েছে, কিছুদিন পরে আরো বাড়ানো হবে, গ্যাসপ্রমের গ্যাসগুলো পাবো আমরা বিবিয়ানা থেকে পাবো, প্রায় 2700 চলে যাব। 2700 মানে হলো 1 TCF অফ গ্যাস পার ইয়ার। তার মানে আপনি দেখেন যে প্রতি বছর আমরা খুব শিগগিরই 1 TCF গ্যাস ব্যবহার করতে থাকবো। আমাদের 1 TCF গ্যাস বছরে আবিষ্কার করার মতো ক্ষমতায় আমরা গেছি। আমরা এই প্রশ্নটির উত্তর শুনবো, একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে এসে এই প্রশ্নটি নিয়ে বাকি আলোচনা শুনবো। আর ত্বক কেউ রাখে কোমল 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু, একটি সুরক্ষা, লাইফ বয় কেয়ার।
বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে প্রফেসর ইজাজ হোসেন জানতে চাইছিলেন যে আমাদের সেই সক্ষমতা আছে কিনা যে গ্যাসের ব্যবহারটা বা সরবরাহটা সেই পরিমাণে দিয়ে যেতে যদি বিদ্যুতের সেই পরিমাণ উৎপাদন এটা আমরা আমি চাই। প্রথম থেকে বলছি এবং প্রফেসর ইজাজ কিন্তু বলছেন যে আমরা যেভাবে আমরা গ্যাস তুলছি, গ্যাস কিন্তু হলো নন রিনিউয়েবল এনার্জি, এটা কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের বিকল্প জ্বালানির দিকে যেতেই হবে। আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা গ্যাস ফিল আবিষ্কারের চেষ্টা করছি। উনি যেটা বলছেন সেটা কিন্তু আমি তার উত্তর দিচ্ছি, সেটা হলো যে অনুসন্ধান কূপ আমরা করছি। এখন এই মুহূর্তে শ্রীকালে আমাদের অলরেডি ডিলিং চলছে। আমাদের সুনেত্র গ্যাস ফিল্ড আবিষ্কারের জন্য অলরেডি রিগ দাঁড়ানো শুরু হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে অনেকগুলো কূপ, যেমন শালদা নদী, তারপরে ফেঞ্চুগঞ্জ 4, এগুলো কিন্তু ওয়াকওভারের জন্য আমাদের রেডি হয়ে যাচ্ছে। আমাদের যে তিতাস 17 নম্বর কূপের জন্য রিগ অলরেডি চলে যাচ্ছে। এই যে রিগগুলো চলে যাচ্ছে শুধু গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য। গ্যাস ফিল্ড আমরা আবিষ্কার করবো সেটা আমাদের লক্ষ্য আছে, কারণ 2000 গুলো চলে যাচ্ছে শুধু গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য। গ্যাস ফিল্ড আমরা আবিষ্কার করবো সেটা আমাদের লক্ষ্য আছে, কারণ 2021 সনের যে ভিশন 2021 বাস্তবায়ন করার জন্য যে ধরনের পরিকল্পনা করা দরকার, গ্যাস সেক্টর ঠিক সেইভাবেই পরিকল্পনা করছে এবং ঠিক সেইভাবেই অনুসরণ করছে। আমাদের পরিকল্পনা আছে, বাপেসের নিজস্ব পরিকল্পনা আছে, 2016 পর্যন্ত আমাদের বাপেস ফুললি এনগেজ, এবং আমরা আশা করছি যে গ্যাসের উৎপাদন এবং যতটুকু বাড়ানো দরকার আমরা বাড়াবো। এখানে আমাদের ফিল্ড রেডি হচ্ছে, যেটা অনুসন্ধান কূপ, যেটা উনি বললেন যে আমরা গ্যাস ফিল্ড আবিষ্কার করছি না, গ্যাস ফিল্ড আমরা আবিষ্কার করার জন্য অলরেডি আমরা চেষ্টা করছি। শ্রীকাইল, এখন এই মুহূর্তে শ্রীকাইল, সুনেত্র, রূপগঞ্জ, খালিয়াজুরি, মদন, বাজিতপুর, মোবারকপুর, এগুলো কিন্তু আমাদের কিন্তু সিরিজ অফ অনুসন্ধান কূপের জন্য আমাদের রিগ রেডি আছে, এবং একটার পরে একটা আমরা অনুসন্ধান কূপের জন্য যাব। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অবশ্যই আমরা পাবো, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কতগুলো যেটা আছে সেটা, এবং আরো আমাদের যে 3Dর মাধ্যমে আমরা কিন্তু আরো আমাদের ফিল্ড সম্বন্ধে আমাদের আইডিয়া হয়েছে। সুতরাং বাপেক্স বসে নেই, এই মহাজোট সরকার বসে নেই, জ্বালানি সেক্টর বা পেট্রোবাংলা বসে নেই, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আন্তরিকতা দিয়ে। তবে চাহিদা এবং সরবরাহের ভিতরে যে গ্যাপ, এটা রয়ে যাচ্ছে, যেটা উনি বলছিলেন যে আমাদের রয়ে যাচ্ছে, এবং আমরা চেষ্টা বলছিলেন যে করব আমরা এটা। আমরা একটু ঢাকার বাইরের অবস্থাটা একটু দেখি। আমরা বিজিএম এর সাবেক প্রথম সহসভাপতি জনাব এসএম আবু তৈয়বের সাথে কথা বলছি। জনাব আবু তৈয়ব, বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম গার্মেন্ট শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আমাদেরকে জানাবেন সংক্ষিপ্তভাবে। আমি শুরুতে এটা বলবো যে আমাদের পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেব তার বক্তব্যে প্রথমে বলেছেন যে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের সবচেয়ে বেশি ওয়ার্স্ট সাফারার হচ্ছে চট্টগ্রাম, এবং সেই সূত্র ধরে আপনি বুঝতে পারছেন আমরা অ্যাকচুয়ালি একই কথা বারবার হয়তো বলতে চাই না। ক্ষতি কি পরিমাণ হচ্ছে এটা পেট্রোবাংলার চেয়ারম্যানের বক্তব্য থেকে বেরিয়ে আসছে। চট্টগ্রামে আমরা জাতীয় যে রপ্তানি হয় সেই রপ্তানি প্রায় 40% চট্টগ্রাম থেকে আমরা করে থাকি, কিন্তু বিদ্যুৎ এবং গ্যাস আমরা কত পার্সেন্ট পাই সেটা পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেব বলতে পারবেন। তবে আমরা যে পরিমাণ পাচ্ছি, আমরা গত বছরের তুলনায় এই বছর আমার মনে হয় অন্তত 30% বিদ্যুৎ কম পাচ্ছি, গ্যাস তো কম পাচ্ছি। এই অবস্থাতে প্রতিটা ফ্যাক্টরি আমার মনে হয় না সারাদিন মিলে 4-5 ঘন্টা বিদ্যুৎ পায়। এই পরিস্থিতিতে আমাদের উৎপাদন ব্যয় বেড়ে ডাবল হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটু করে একটা হিসাব দিই, সেটা হলো আমাদের এখন বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমাদের ব্যয় বেড়েছে প্রায় 160%। ব্যাপারটা এভাবেই যে আমরা বিদ্যুতের দাম বাড়ার কারণে বিদ্যুতের বিল বেশি দিতে হচ্ছে, সাথে সাথে ডিজেল এবং পেট্রোল কেনার পিছনে আমাদেরকে একটা বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। এটাকে যদি আমরা যোগ করি দেখা যায় 160% আমাদের ব্যয় বেড়েছে, কিন্তু আমাদের ভোগান্তি বেড়েছে আরো বেশি। এটাকে 200% বললেও আমি ভুল হবে না। এই অবস্থায় চট্টগ্রামে আমরা যারা শিল্প কারখানার মালিক আছি অথবা আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা অনেকটা অসহায়ের মতো দিন যাপন করছি। এই কারণে আরেকটা জিনিস আমাকে বলতে, আজকের দিনে যে কষ্টটা আমি পাচ্ছি। জি জনাব আবু তৈয়ব, আপনাকে ধন্যবাদ। আমরা খুলনা থেকে জাহানাবাদ সি ফুডস লিমিটেডের পরিচালক মহিতুল ইসলামের কাছে জানতে চাইছিলাম যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের
ফ্রোজেন ফুড হচ্ছে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। তো বাংলাদেশে প্রতিটি রপ্তানি খাতই আজ বিদ্যুতের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তো আমাদের এই সেক্টরটা সবথেকে বেশি সাফারার, তার কারণ হচ্ছে মাছের প্রাণ হচ্ছে বরফ, আর এই বরফ উৎপাদন যখন ব্যাহত হচ্ছে তখন আমাদের এই মাছগুলো 100% পেরিশেবল আইটেম। সো এইগুলো বরফের অভাবে পচে যাওয়ার সম্ভাবনা থাকে 100%। তো আমাদের বিদ্যুৎ ঘাটতির কারণে আমাদের এটা জেনারেটরের সাহায্যে চালাতে হচ্ছে। দিনের ম্যাক্সিমাম টাইমই আপনার বিদ্যুৎ থাকছে না। তো আমাদের জেনারেটর দিয়ে বিদ্যুতের ঘাটতি মেটাতে হচ্ছে। সেজন্য আমাদের প্রতিদিন লাখ লাখ টাকার ডিজেল খরচ হচ্ছে, যার কারণে আমাদের ওভারহেড কস্টিং হাই হচ্ছে। জনাব মহিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহীর একজন নাগরিক আব্দুল কাইয়ুমের কাছে রাজশাহীর পরিস্থিতি খুব সংক্ষেপে জানতে চাইবো। রাজশাহীতে কি অবস্থা? ফারাক্কার প্রভাবে পদ্মার উত্তপ্ত বালুময়ের যে গরমে আমাদের রাজশাহীর জীবনযাত্রা আরও দুর্বিষহ। বিশেষত যারা লেখাপড়া করছে ছাত্র, এটা একটা শিক্ষানগরী। এই শিক্ষানগরীতে ছাত্রদের মানে লোডশেডিংয়ের কারণে, মানে এখন লোডশেডিংয়ের ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে তাদের রাত্রে ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে তাদের পড়াশোনায় বিঘ্নিত ঘটছে। আমি একটা কথা বলতে চাই যে সেটা হলো যে আপনার আমাদের চাহিদা এবং উৎপাদন, এই যে দুইটার যে ফারাক, এই ফারাক তো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আমাদের এখানে যারা সম্মানিত অতিথি যারা আসছেন তারা অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি। আমি তাদের কাছে একটা আবেদন করছি যে আসলে আমাদের দেশের উন্নতি তো বিদ্যুৎ ছাড়া সম্ভব নয়, এটা তো অনস্বীকার্য। তাহলে একমাত্র এই একটা জায়গায় কি আমাদের দেশে কি একটি সর্বদলীয় কমিশন হতে পারে না, যে যেখানে। ধন্যবাদ আব্দুল কাইয়ুম, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনার কাছে আমি এই প্রশ্নটি করতে চাইছিলাম যে বিকল্প কোনো জ্বালানির পথে গেলে বা বিকল্প চিন্তা ভাবনা করলে, সার্বিক জ্বালানি নীতি সমন্বয়ের কথা বললে সরকারের পাশে আপনারা থাকবেন কিনা, বা প্রশ্নটির আরেকটি পূর্বভাগ ছিল হচ্ছে এরকম যে উনি আওয়ামী লীগ সরকারের সদিচ্ছা এবং বিভিন্ন কর্মকাণ্ডের এটি তুলে ধরেছেন, এটি আপনার কাছে যথেষ্ট কিনা? দেখেন, আমাদের একটা পাওয়ার সিস্টেম একটা মাস্টার প্ল্যান ছিল, যেটা যখন পাওয়ার সেক্টর রিফর্ম যখন প্রোগ্রামটা আসলো তখন এটা তৈরি করা হয়েছিল। সেখানে আমাদের এই জ্বালানি নিয়ে যেটা টোটালি গ্যাস বেস ছিল, সেই গ্যাস বেসে থাকা যাবে না সেইটা চিন্তা করে আপনার অন্যান্য জ্বালানির নির্ভর করে একটা প্ল্যান তৈরি করা হয়েছিল। কিন্তু এই প্ল্যানটাকে এই সরকার এসে আপনার যে অন্য সাইডগুলো ওনারা কাজ ঠিক মতো করেন নাই। যেমন এখন আমার গ্যাসের অভাব, আমার তো কয়লা আছে, এবং আমাদের যে প্ল্যানটা যেটা ছিল যে বড় পুকুরিয়াতে আপনার যে আমরা অলরেডি দুটো পাওয়ার স্টেশন করেছি, ওখানে কয়লা ভিত্তিক পাওয়ার স্টেশন একটা হাব করার কথা ছিল ওখানে। তো আমাদের সেই কয়লা ভিত্তিক পাওয়ার স্টেশনগুলো আমরা এখনো যাইও নি, কিছু করিও নি। এখন 3.5 বছর পার হয়ে গেছে আপনার। তারপর আপনার এই কয়লা ভিত্তিক হলো সবচেয়ে বড় সলিউশন আমাদের জন্য আছে। গ্যাসের অভাবে কম দামে বিদ্যুৎ তৈরি করার জন্য কয়লা প্রয়োজন। আর তেল ভিত্তিক যেটা, সেটা স্বল্পকালীন সময়ের জন্য এই 2000-3000 মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা না। আর বিদ্যুৎ প্ল্যান্ট তো ইনফ্যাক্ট সরকার কোনোটা তৈরি করেন নাই, সরকার সব রেন্টালে দিয়ে দিয়েছে আপনার। এবং আমি এটাকে রেন্টালও বলতে চাই না, এটা তো রেন্টাল না, এটা শর্ট অফ আইপিপি। রেন্টাল হলে তো আমি ভাড়া করে নিয়ে আসবো, আমার দেশের টাকা তো ইনভেস্টমেন্ট হবে না। এখানে তো আমার দেশের টাকা ইনভেস্ট করেছে আমার ইনভেস্টাররা এখানে, তো এটা তো আইপিপি হয়ে গেছে। কিন্তু আইপিপি থেকে আমরা বলছি যে রেন্টাল পাওয়ার বলছি আমরা। এবং যার ফলে একধারে আমাদের এই যে $3 বিলিয়ন, এই $3 বিলিয়ন আমি যদি পিডিবিকে দিতাম, আর পিডিবি যদি বড় পাওয়ার প্ল্যান্টগুলো, কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো হাতে নিত, তাহলে কিন্তু আজকে 3.5 বছরে মোটামুটিভাবে তারা প্রোডাকশনে যাওয়ার ব্যবস্থা হয়ে যেত। আর এই 3.5 বিলিয়নের যে পাওয়ারটা আসবে, সেই পরিমাণে যদি আমি রেন্টাল, যারা প্রফেশনাল রেন্টাল কোম্পানি যেগুলো আছে দুবাইয়ে বা ইয়েতে, বিশেষ করে এখন এই প্রফেশনাল এই রেন্টালগুলো, কয়লা বা হাইড্রোকার্বন সবসময় একটি মানে রাজনৈতিক ইস্যু বা জনগণের জন্য খুবই একটি ইস্যু। এই ক্ষেত্রে কি আপনারা যে দল সরকারে থাকে তাকে বিরোধী দলের থেকে আপনারা সাহায্য করবেন বা আপনারা সমন্বিত এটা নেবেন? এই ব্যাপারে কিন্তু আমি অনেকবার বলেছি যে এই কয়লা উত্তোলনের ব্যাপারে আমাদের ন্যাশনাল কনসেনসাস হওয়া দরকার। এবং আমি মনে করি সরকার যদি এই ব্যাপারে যদি বিএনপিকে ডাকে, বিএনপি অবশ্যই পার্টিসিপেট করবে এবং আলোচনায় থাকবে। কিন্তু সেটা তো করা হয় নাই, সেটা করা হয় না। এই জন্যই আমরা যখন করতে গেলাম তখন ওই সময় বাধা হলো,
গুলিগালাজ হয়ে মানুষ মারা গেল তখন কিন্তু আওয়ামী লীগ আগে আসে নাই, যেটা দরকার এটা উত্তোলন করতে হবে। এবং আজকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিচ্ছে, না আমি বলি আজকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিচ্ছে যে কয়লা তোলা দরকার নাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেই। তাহলে কি এই প্রজন্ম কি করবে? এই প্রজন্ম আবারও কি তেলের মতো এই ইয়ের $60 হিসাব করে এখন $120 হয়ে গেছে, সেই জন্য আমি মালা বানিয়ে রেখেছি, ছোট ছোট পাওয়ার স্টেশন দিয়ে চালাতে পারছি না। আবার কি কয়লা ইম্পোর্ট করতে যে কয়লার একটা হিসাব করবে, বিদেশ থেকে কয়লা ইম্পোর্ট করে। একটু মন্ত্রীমহোদয়ের উত্তরটা দিচ্ছি। মন্ত্রীমহোদয় বললেন যে তাদের যে পরিকল্পনা ছিল সে পরিকল্পনা বর্তমান মহাজোট সরকার এটা বাস্তবায়ন করেনি। আমি উইথ ডিউ রেসপেক্ট একটা জিনিস আপনি মনে রাখবেন যে ভেরি নাইস ম্যান এবং ভেরি গুড ম্যান, গুড হার্ট, গুড সোল। আমি শুধু বলছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে যায় তখন কিন্তু মেনাঘাটে মানে 1800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল করার পরিকল্পনা ছিল। 450 মেগাওয়াট তারা তৈরি করে গেছিল প্লান্ট, পরে ট্রান্সমিশন লাইন জোট সরকার এসে করে সেখান থেকে উৎপাদন শুরু করছে। ওখানে কিন্তু আরও 450 মেগাওয়াট করার কথা ছিল, যেটা হচ্ছে। আপনার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি সিরাজগঞ্জ, ওখানে কিন্তু 450 মেগাওয়াট একটা কম্বাইন্ড সাইকেল করার কথা ছিল। মাননীয় প্রতিমন্ত্রী আপনি করলে কিন্তু আপনার সিরাজগঞ্জ খুব ভালো অবস্থায় থাকলো। বর্তমান মহাজোট সরকার যেটা করতে যাচ্ছে 450 মেগাওয়াট, কিন্তু প্রধানমন্ত্রী অলরেডি 150 মেগাওয়াট, প্লিজ আমি বলি, আমি শেষ করতে চাই, 150 মেগাওয়াট অলরেডি সিরাজগঞ্জ তৈরি হচ্ছে। কিছুদিনের ভিতরে আপনার সিরাজগঞ্জ আলোকিত হয়ে যাবে, কারণ গ্যাস ভিত্তিক হচ্ছে। চাঁদপুরে 150 মেগাওয়াট, যেটা কিন্তু আপনার 2006 সনে এটা পরিকল্পনা, সেদিন বাস্তবায়ন হয়নি। এই মহাজোট ক্ষমতায় সেটা কিন্তু অলরেডি উৎপাদন এসে গেছে এবং পাইপলাইন আর 1 মাসের ভিতরে পাইপলাইন হবে। বলি আমরা অ্যাওয়ার্ড করে গেছিলাম, সুতরাং আমরা মনে করি যে, আমি অ্যাজ এ চেয়ারম্যান অফ পেট্রোবাংলা মনে করি যে ধারাবাহিকতা সকল যে গভর্নমেন্টই আসুক, গভর্নমেন্টের পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখা উচিত। এবং তাহলে সকল গভর্নমেন্টের কয়লা প্রসঙ্গে কয়লার ব্যাপারটা, কয়লা আপনি জানেন যে আপনারা একবার সেই ফুলবাড়িতে যে কাণ্ডটা করছেন, আমি বলি অ্যাজ এ জিওলজিস্ট আমরা মনে করি যে ভালো পদক্ষেপ ছিল, কয়লা উৎপাদন হতো, হয়তো সেখানে এসে এনার্জি করতো, কিন্তু হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বিভিন্ন কারণে কয়েকটা জীবন চলে গেছে, এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে যে এখন বড় পুকুরে এতে কয়লা তোলাই আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। কিন্তু কয়লাতে 125 মেগাওয়াট করে 2টা প্লান্ট হবে, চাইনিজ কোম্পানি তারা করবে, এবং সেটা কিন্তু 2001 সনে চুক্তির স্বাক্ষর হয়। সে অনুষ্ঠানে আমি ছিলাম, অর্থাৎ মহাজোট সরকার আগে কিন্তু ওই চুক্তিটা হয়ে গেছিল, এটা বাস্তবায়ন হয়েছে জোট সরকারের সময়। এখন কিন্তু ওখানে আরো 225 মেগাওয়াট করার জন্য অলরেডি টেন্ডার হয়ে রেডি হয়ে গেছে। কিন্তু আমি আশা করব যে এটা কয়লা তোলা হোক। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাইরে গিয়ে কয়লা তুলছেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখবেন। ভবিষ্যৎ বলতে আগামীকালও ভবিষ্যৎ হইতে পারে, নতুন প্রজন্ম বলতে আগামীকালও যে জন্মগ্রহণ করবে, আমরা আরো শুনবো, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর ইজাজ হোসেনের কাছে শুনবো জ্বালানি সমস্যা এবং বিদ্যুতের ক্ষেত্রে এর প্রভাবের ক্ষেত্রে সমন্বিত জ্বালানি নীতির সমস্যার সমাধানগুলি। আমি যেটা মনে করি, এখন বিদ্যুতের যেই দাম হয়েছে, এই বার্ক যেই দাম বাড়াবার পরে এখন যেই পর্যায়ে এসেছে, এই ট্যারিফে আমরা যদি আমদানিকৃত কয়লা দিয়েও বিদ্যুৎ করি তাহলেও আমাদের পিডিবি লাভ করতে পারবে। কারণ এই যে দাম বৃদ্ধি করা হয়েছে, এটা কিন্তু তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দেখিয়ে তারা কিন্তু দামটা বৃদ্ধি করেছে। তার মানে আমার প্রাইস ট্যারিফ ইজ এখন ওয়েল অ্যাডজাস্টেড, বেশ ভালো রকম হয়ে গেছে। এই অবস্থায় আমরা কিন্তু আমদানিকৃত কয়লাতেও আমাদের চলতে পারে। তাহলে আমার সরকারের কাছে অনুরোধ হবে যে আপনারা আটঘাট বেঁধে একদম সিরিয়াসলি, যদি আপনাদের নিজস্ব কয়লা উত্তোলন না করতে পারেন, ইম্পোর্ট করার টেক অল প্রিপারেশন, ইনক্লুডিং যে ডিপ সি পোর্ট যেটা বলে, সেটা দিয়ে
যেন আমরা আমদানি করতে পারি। কারণ একটা প্রপার পোর্ট ফ্যাসিলিটি ছাড়া আমি মনে করি 2000 মেগাওয়াটের বেশি আমরা যেতে পারবো না কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সেখানে কিন্তু আমাদের নিজস্ব কয়লা উত্তোলন করতে পারলে আমরা যেটাকে বলি মাইন মাউথ, হ্যাঁ, পাওয়ার খনিমুখে করে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম এবং আজকে আমাদের কোনো এনার্জি ক্রাইসিস থাকতো না। বাট সেই কথাটা আমি বাদ দিলাম, কারণ যে কারণেই হোক আমরা নিজস্ব কয়লার উত্তোলন করতে পারছি না। কিন্তু আমার প্রাইস এখন, ইলেকট্রিসিটির প্রাইস ইজ গুড এনাফ যে আমরা এখন আমদানিকৃত কয়লাতেই আমরা চালাতে পারি। জনাব ইকবাল হাসান মামুন, আপনার ভাবনা? আমার কথা যে গভর্নমেন্ট যে বিদ্যুৎ দেওয়ার নাম করে যে ব্যাড প্ল্যানিং করলো এবং ব্যাড প্ল্যানিং করে আজকে দেশের উপরে এই 56,000 কোটি টাকার তেল আমদানি, আইপিপিকে 9,000 কোটি টাকা পেমেন্ট, আইওসিদেরকে 41,000 কোটি টাকা পেমেন্ট এবং পিডিবি আজকে এই বছরেই তাকে লস গুনতে হবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 506 কোটি টাকা। এই যে একটা অর্থনৈতিক চাপের মুখে দেশটাকে ফেলে দিয়ে দিল আপনার, এই ফেলে দেওয়া থেকে উত্তরণ করতে আমি তো মনে করি যে কোনো গভর্নমেন্ট ভবিষ্যতে আসবে তাদেরকে আপনি খুব খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। এক খাতে তাদেরকে বিদ্যুতের জেনারেশন বাড়াতে হবে, ট্রান্সমিশন বাড়াতে হবে, ডিস্ট্রিবিউশন বাড়াতে হবে, অন্য হাতে আবার এই যে আপনার যে আজকে যে অর্থনৈতিক যে চাপটা রেখে গেল সেটা মিট করতে হবে। অ্যান্ড ইট উইল বি এ ভেরি বিগ জব ফর এনি গভর্নমেন্ট। এখন যে ফিনান্সিয়াল কন্ডিশন করে দিয়ে গেছে, এতে উত্তরণ করা যে কোনো গভর্নমেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যে এখনো সময় আছে, সময় এসে বসে এটাকে একটা স্তরে নিয়ে যাওয়া, যে রেন্টালে চলছে না কিন্তু আমি রেন্ট পে করছি, আমি তেল দিতে পারছি না, রেন্ট পেমেন্ট করছি, আপনার কয়লা ইম্পোর্ট করে বলছি, কয়লার দাম কী হবে সেটা বলছি না, সেটা হিসাব করছি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে ওই যে আমি এখানে এসেছিলাম, বলা হয়েছিল বিদ্যুৎ অচিন পাখি, বিদ্যুৎ কিন্তু অচিন পাখি হয়ে যাবে। জনাব হোসেন মনসুর, আপনার কাছে যদি না, আইপিপি রেন্টটা যেগুলো পিডিবি করেছে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু তেল না, এর ভিতরে গ্যাস ভিত্তিকও আছে। তবে তাদের ট্রান্সমিশন লাইনের জন্য তারা ঠিক সঠিক উৎপাদনে যাইতে পারছে না। সেগুলো যখন ট্রান্সমিশন লাইনটা ঠিক হয়ে যাবে তখন তারা নিতে পারবে। যেমন শাহবাজপুর, কুমারগাঁও, এগুলো ট্রান্সমিশন লাইনের জন্য উৎপাদনের সীমাবদ্ধতা আছে এবং আরও কিছু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট আসছে, যেমন সিরাজগঞ্জে 450 মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ বেসড হবে এবং 150 মেগাওয়াট সিরাজগঞ্জে, এটাও গ্যাস বেসড, জুনের দিকে এটা চলে আসবে। চাঁদপুরে এটা অলরেডি চলে আসছে, আরও সামনে কিছু আছে, যেমন ঘোড়াশাল আছে এবং আশুগঞ্জ আছে, এগুলো আসবে, গ্যাস ভিত্তিকও আসবে এবং গ্যাসের উৎপাদনও বাড়বে। মানে আমরা শুধু এটা সবার মনে রাখতে হবে যে দেশের প্রবৃদ্ধি বেড়ে গেছে অনেক, চাহিদা বেড়ে গেছে অনেক, আশা করব যে এই হবেটা এটা মনে রাখতে হবে, শিগগিরই দেখতে পাবো। আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।